नमस्कार ভিউয়ার্স, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আমরা 5 নাম্বার যে প্র্যাকটিস সেটটা আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো তার প্রথম যে প্রশ্নটি আছে সেটি দেখে নাও। প্রথম প্রশ্নটি কি আছে? ভারতে যুদ্ধ বা বহিরাগত অগ্রাসন বা সশস্ত্র বিদ্রোহের ভিত্তিতে কোন ধরনের জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে? ঠিক আছে, কি বলতে চাইছে? যুদ্ধ বা কোনো সশস্ত্র বিদ্রোহ, ঠিক আছে, তার ভিত্তিতে কী ধরনের জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে? ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি নাকি স্টেট ও ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি? তো মনে রাখবে, যখন কোনো সশস্ত্র বিদ্রোহ বা কোনো যুদ্ধ হয় বা বহিরাগতের কোনো আক্রমণ হয়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট কি করতে পারে? ক্যাবিনেট মন্ত্রী বা ক্যাবিনেটের যে ভারতের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের সিফারিশে কি করতে পারে? আর্টিকেল 352 অনুসারে ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু লাগু করতে পারে, ঠিক আছে? কত নাম্বার? আর্টিকেল 352। এবং ক্যাবিনেটের যে সিফারিশ লাগে সেটা হচ্ছে আর্টিকেল 352 এর এতে লেখা রয়েছে, ঠিক আছে? তো এই প্রশ্নটা নিয়ে আগে অনেকবার তোমাদেরকে বলেছি, তো তার জন্য আজকে এটা আর খুব বেশি ডিটেলসে আলোচনা করছি না। পরবর্তী প্রশ্ন দেখো, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সরকারের কোন অঙ্গ, ঠিক আছে, নিম্নের যে অঙ্গগুলি আছে এই অঙ্গগুলির মধ্যে কোনটি মানে সাধারণ মানুষ নির্বাচন করে তাদের প্রতিনিধি পাঠায়? মিডিয়াতে, লেজিসলেচার, জুডিশিয়ারি নাকি অল অপশন আর কারেক্ট? তো মনে রাখবে, মিডিয়াতে কিন্তু কোনো রকম নির্বাচন পদ্ধতি নেই এবং জুডিশিয়ারিতেও এখানে পড়াশোনা করে উকিল হতে হয়। এখানে কোনো সাধারণের যে জনগণের যে ভোট দেওয়ার, সেই ভোটের ওপর কোনো কিছু নির্ধারণ করে না। কিন্তু লেজিসলেচার, ঠিক আছে, আমাদের যে সংসদ ভবন, সেখানকার যে কার্যক্রম, সেখানে যারা পার্টিসিপেট করে তারা হচ্ছে কি, তারা হচ্ছে মানুষের ভোট দ্বারা নির্বাচিত হয়ে যায়, তার জন্য লেজিসলেচার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সংসদ কি দিয়ে গঠিত? প্রেসিডেন্ট, হাউস অফ দ্য পিপল নাকি কাউন্সিল অফ স্টেট, নাকি শুধুমাত্র হাউস অফ পিপল, নাকি হাউস অফ পিপল অ্যান্ড কাউন্সিল অফ স্টেট, নাকি কাউন্সিল অফ স্টেট? তো মনে রাখবে, ভারতের সংসদ, ঠিক আছে, পার্লামেন্ট, তিনটা বিষয় নিয়ে গঠিত। একটা হচ্ছে প্রথমেই, সেটা হচ্ছে প্রেসিডেন্ট। দ্বিতীয়ত হচ্ছে হাউস অফ দ্য পিপল। হাউস অফ দ্য পিপল মানে যেটাকে বর্তমানে বলা হয় লোকসভা, ঠিক আছে, এবং কাউন্সিল অফ স্টেট যেটাকে বর্তমানে বলা হয় রাজ্যসভা, ঠিক আছে? তো এই তিনটি অঙ্গ নিয়ে গঠিত হচ্ছে ভারতের সংসদ ভবন বা পার্লামেন্ট, ঠিক আছে? তো দেখো, প্রেসিডেন্টের চর্চা, ঠিক আছে, প্রেসিডেন্টের চর্চা আছে আমাদের সংবিধানের আর্টিকেল 52 থেকে 61-র মধ্যে। হাউস অফ দ্য পিপল যেটাকে বলা হয়, হাউস অফ দ্য পিপল, ঠিক আছে, আমাদের যখন প্রথম মন্ত্রিপরিষদ গঠন হয়, প্রথম যখন ভোট হয়, তখন এটার নাম ছিল হাউস অফ দ্য পিপল 1952 সালে, এবং পরবর্তী ক্ষেত্রে 1954 সালে এটার নাম পরিবর্তন করে করা হয় লোকসভা, এবং এটির চর্চা আমাদের সংবিধানের আর্টিকেল 81-তে করা হয়েছে, ঠিক আছে? কাউন্সিল অফ স্টেট, কাউন্সিল অফ স্টেট, ঠিক এটারও নাম পরিবর্তন করে বর্তমানে কি করা হয়েছে? রাজ্যসভা করা হয়েছে, এবং এটির চর্চা আমাদের সংবিধানের আর্টিকেল 80-তে করা হয়েছে। এরপর আরও একটা জিনিস যেটা মনে রাখবে, আমাদের যে পার্লামেন্ট, ঠিক আছে, আমাদের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের চর্চা করা হয়েছে আর্টিকেল নাম্বার 79। এবং সংসদের তিনটা অঙ্গ, একটা হচ্ছে প্রেসিডেন্ট, একটা হচ্ছে লোকসভা, আর একটা হচ্ছে রাজ্যসভা। কিন্তু সংসদের যদি বলা হয় সদন কটি, সদন হচ্ছে দুটি, ঠিক আছে, একটা হচ্ছে লোকসভা আর একটি হচ্ছে রাজ্যসভা। এই দুটির মাঝে থাকে কি? সেন্ট্রাল হল, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, লোকসভা ও রাজ্যসভার যৌথ সভায় অর্থাৎ জয়েন্ট সিটিংয়ের সভাপতিত্ব কে করেন? স্পিকার অফ লোকসভা, ডেপুটি স্পিকার অফ লোকসভা, প্রাইম মিনিস্টার নাকি ভাইস প্রেসিডেন্ট? তো মনে রাখবে, লোকসভা এবং রাজ্যসভার যে যৌথ সভা হয় বা জয়েন্ট সিটিং, যার চর্চা আমাদের সংবিধানের 108 নম্বর আর্টিকেলে করা হয়েছে, তো সেখানে সবসময় যিনি সভাপতিত্ব করেন তিনি হচ্ছেন কে? স্পিকার অফ দ্য লোকসভা। লোকসভার যিনি স্পিকার থাকেন তিনিই কিন্তু সেখানকার সভাপতিত্ব করেন, ঠিক আছে? এবং এটির এই যে জয়েন্ট সিটিং, এই জয়েন্ট সিটিংটা ডাকে কে? সেটা হচ্ছে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, ঠিক আছে? অর্থাৎ কি, আর্টিকেল 80 এবং 81-এর মধ্যে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে প্রেসিডেন্ট অর্থাৎ আর্টিকেল 51 108 নাম্বার আর্টিকেলকে প্রয়োগ করে। অর্থাৎ কি, আর্টিকেল 80 আর 81 মানে লোকসভা এবং রাজ্যসভার কোনো বিষয় যদি মতভেদ থাকে, সেখানে তারা জয়েন্ট সিটিং করে। জয়েন্ট সিটিংকে ডাকে আর্টিকেল 51 অর্থাৎ প্রেসিডেন্ট,
প্রেসিডেন্ট কি করায়? জয়েন্ট সিটিং, আর্টিকেল 108। ঠিক আছে, মনে থাকবে। এরপর এখানে একটা নোট তোমরা লিখে রাখো, কারণ এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। জয়েন্ট সিটিংয়ের চেয়ে এখন এইটা গুরুত্বপূর্ণ যে কোন কোন বিষয়ের উপর জয়েন্ট সিটিং ডাকা যায় না। একটা হচ্ছে কি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধন, তাছাড়া কি ধন বিধেয়ক মানি বিল, ঠিক আছে, ধন বিধেয়ক, এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে ইমপিচমেন্ট বা মহাভিয়োগ। এই বিষয়গুলোর উপর কিন্তু জয়েন্ট সিটিং করা যায় না। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের সদস্যরা রাষ্ট্রপতি কৃতক লোকসভায় মনোনীত হতে পারেন? প্রথমত মনে রাখবে এই যে আর্টিকেলটার কথা বলা হয়েছে, এই আর্টিকেলটা বর্তমানে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো দেখো আর্টিকেল হচ্ছে 331। এই আর্টিকেল 331 অনুসারেই প্রেসিডেন্ট কি করতেন? লোকসভাতে অ্যাংলো ইন্ডিয়ানদের, ঠিক আছে, অ্যাংলো ইন্ডিয়ানদের মনোনীত করতেন। কিন্তু বর্তমানে অ্যাংলো ইন্ডিয়ানের এই যে প্রয়োজনীয়তা নেই, তার কারণেই এই আর্টিকেলটা বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপর দেখো আর্টিকেল 342, এখানে কি আছে? এসসিদের যে চর্চা, এসসিদের যে রিজার্ভেশন, এসসিদের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই বিষয়ে চর্চা করা হয়েছে। আর্টিকেল 330-এ কিসের চর্চা করা হয়েছে? আর্টিকেল 330-এ লোকসভার যে সিট, সেই সিটের উপর এসসি এবং এসটিদের যে আরক্ষণ বা রিজার্ভেশন থাকবে, সেই বিষয়ে চর্চা করা হয়েছে আর্টিকেল 330-এ। এরপর দেখো পরবর্তী প্রশ্ন যেটি আছে, 1756 সালে আলীবর্দী খানের মৃত্যুর পর কে বাংলার নবাব হন? বাংলার নবাব কে হন? কার পরে? আলীবর্দী খানের মৃত্যুর পর। তো তোমরা সকলেই জানো যে আলীবর্দী খানের পর বাংলার নবাব হয়েছিলেন কে? সিরাজদৌল্লা। ঠিক আছে, কে হয়েছিলেন? সিরাজদৌল্লা। এবং 1757 সালে কি হয়েছিল? পলাশির যুদ্ধ। এই 1757 যে পলাশির যুদ্ধটি, এটি কার কার মধ্যে হয়েছিল? সিরাজদৌল্লা, বাংলার সিরাজদৌল্লা, এবং ইংরেজদের হয়ে কে লড়েছিল? ক্লাইভ। ঠিক আছে, এই সিরাজদৌল্লার যিনি সেনাপতি ছিলেন তার নাম কি ছিল? মির্জাফর। এবং এই মির্জাফরের কারণে কিন্তু সেখানে সিরাজদৌল্লা হেরে যায় এবং ইংরেজরা এই বাংলার ওপর অতিক্রমণে সফল হয়। ঠিক আছে, এরপর দেখো বাংলা সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। ঠিক আছে, বাংলার যিনি সংস্থাপক, ঠিক আছে, বাংলা সংস্থাপককে মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ, তিনি কিন্তু বাংলার সংস্থাপক এবং তিনি প্রথম ক্যাপিটাল কোথায় করেছিলেন? মুর্শিদাবাদ। ঠিক আছে, মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খাঁয়ের পর বাংলার শাসন ব্যবস্থার কে হাত ধরেছিলেন? সুজাউদ্দিন খাঁ। ঠিক আছে, সুজাউদ্দিন খাঁ। তারপর কে এসেছিলেন? আলীবর্দী খাঁ। তারপর এসেছিলেন সিরাজউদ্দৌলা। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মারাঠা সাম্রাজ্যের প্রতিনিধিরা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে সালাবাই চুক্তি স্বাক্ষর করেন? তো মনে রাখবে প্রথম যে অ্যাংলো মারাঠা ওয়ার হয়েছিল 1782 সালে, তারপরেই কিন্তু সালাবাই চুক্তি স্বাক্ষর হয়। এখানে কি করেছিল? এখানে ইংরেজরা মানে এটা মেনে নিয়েছিল যে মাধব রাও নারায়ণ, ঠিক আছে, তারা কি করেছিল? মাধব রাও নারায়ণকে তারা পেশওয়া বলে স্বীকার করেছিল। কবে? 1782 সালে। 1782 সালে। ঠিক আছে, ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ারের পর, ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি আছে, সুজাউদ্দৌলা এবং শাহ আলম এলাহাবাদে রবার্ট ক্লাইভের সাথে চুক্তি স্বাক্ষর করেছিলেন কবে? ঠিক আছে, তো মনে রাখবে যে 1764 সালে। ঠিক আছে, একটা যুদ্ধ হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বক্সারের যুদ্ধ। এখানে ইংরেজদের বিরুদ্ধে ভারতীয় 3 গুট সেনা কিন্তু যুদ্ধ করেছিল। কে কে? বাংলার হয়ে লড়েছিল কে? মীর কাসিম। বাংলার হয়ে, পরে পেজে করছি, বাংলার হয়ে কে লড়েছিল? বাংলা, মীর কাসিম। ঠিক আছে, বাংলার হয়ে মীর কাসিম। এবং এই মীর কাসিম এই অবধের রাজা সুজাউদ্দৌলা, অবধেরকে
সুজাউদ্দৌলা, সুজাউদ্দৌলা এবং মুঘলের হচ্ছে শাহ আলম দ্বিতীয়, শাহ আলম দ্বিতীয়। ঠিক আছে, এই তিনজন মিলে কি করেছিল, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল 1764 সালে। এটা কি নামে পরিচিত, বক্সারের যুদ্ধ। ঠিক আছে, এখানে ইংরেজদের হয়ে কে করেছিল, হেক্টর মুনরো। ইংরেজদের হয়ে কে ছিল, হেক্টর মুনরো। কিন্তু ভারতীয়রা 3 গুট সেনা আনার পরেও এখানে হেক্টর মুনরোর কাছে তারা হেরে যায় এবং 1765 সালে, অ্যান্সার হচ্ছে 1765 সালে তারা এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করে এবং এই এলাহাবাদের সন্ধির স্বাক্ষর অনুসারে বেঙ্গল, বিহার এবং উড়িষ্যা, বেঙ্গল, বিহার এবং উড়িষ্যা এই তিনটারই যে অধিকার, সেই অধিকার হারায় কারা, শাহ আলম দ্বিতীয় বা মুঘলরা। এবং তারপর থেকেই ভারতবর্ষে শুরু হয় দ্বৈত শাসন। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন বছরে ভারতীয় সেনাবাহিনী গোয়াকে পর্তুগিজদের হাত থেকে রক্ষা করেছিল? তো 1956 নাকি 1961 নাকি 1959 নাকি 1967? তো মনে রাখবে 1961 সালে। ঠিক আছে, 1961 সালে ভারতীয়রা অপারেশন বিজয়, কি অপারেশন বিজয়ের মাধ্যমে গোয়াকে মুক্ত করে। ঠিক আছে, কারণ কি, ভারত থেকে ইংরেজরা চলে গেলেও পর্তুগিজরা কিন্তু গোয়াকে দখল করেছিল, যার ফলে সর্বশেষে কিন্তু গোয়া কিন্তু একটা স্বাধীন হয়ে ওঠে। তার কারণে 1961 সালে ভারতীয় সেনারা অপারেশন বিজয়ের মাধ্যমে পর্তুগিজদেরকে ভারত ছেড়ে বিতাড়িত করে। এরপর মনে রাখবে ভারতে যেসব বিদেশিরা এসেছিল তার মধ্যে পর্তুগিজ সর্বপ্রথম আসে। ঠিক আছে, তো পর্তুগিজদের 1498 সালে কে এসেছিলেন ভারতে সমুদ্রপথের খোঁজ করতে করতে? ভাস্কো ডি গামা। কে এসেছিলেন? ভাস্কো ডি গামা। ঠিক আছে, তিনি ভারতে আসা সমুদ্রের পথ কিন্তু খোঁজ করেছিলেন। তিনি এসেছিলেন কোন বন্দরে? কালিকট বন্দর। প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। কালিকট বন্দরে আসেন এবং তাকে স্বাগত কে করেছিলেন? জামোরিন। ঠিক আছে, জামোরিন তাকে স্বাগত করেছিলেন। 1498 সালে তিনি এসেছিলেন এবং 1503 সালে পর্তুগিজরা কি করে প্রথম তাদের ব্যবসায়িক গড় কোথায় বানায়? কোচিনে। ঠিক আছে, বুঝতে পারছো, এখানে কিন্তু তারা কিসের জন্য এসেছিল? শুধুমাত্র রাস্তা খোঁজ করতে এসেছিল। তারপরেই তারা 1503-এ ভারতের কোচিনে কি করেছিল? তাদের যে ব্যাপারিক গড় বা কোঠি কিন্তু বানাইছিল। এবং 1505 সালে পর্তুগিজদের প্রথম গভর্নর কে ছিল? ফ্রান্সিস ডি আলমেডা। কে ছিল? ফ্রান্সিস ডি আলমেডা। ঠিক আছে, আর এই ফ্রান্সিস ডি আলমেডার একটা গুরুত্বপূর্ণ পলিসি ছিল, সেটা হচ্ছে ব্লু স্টার পলিসি। ব্লু স্টার পলিসি অর্থাৎ কি, যে সমুদ্রের পথের উপর রাজত্ব করতে পারবে সেই কিন্তু গোটা পৃথিবীর উপর রাজত্ব করতে পারবে। এটাই ছিল তার নীতি, ব্লু স্টার পলিসি। তাহলে প্রশ্ন কিন্তু এরকম আসে যে ব্লু স্টার পলিসিটি কার? ফ্রান্সিস ডি আলমেডা। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট প্রশ্ন দেখো, নিচের মধ্যে কে মারাঠা সাম্রাজ্যের শেষ পেশোয়া ছিলেন? বাজিরাও দ্বিতীয়, নারায়ণ রায়, রঘুনাথ রাও নাকি মাধব রাও? তো মনে রাখবে শেষ পেশোয়া ছিল বাজিরাও দ্বিতীয়। ঠিক আছে, কে ছিল? বাজিরাও দ্বিতীয়। 3 নাম্বার যে অ্যাংলো মারাঠা ওয়ার, ঠিক আছে, 3 নাম্বার অ্যাংলো মারাঠা ওয়ার, সেখানে বাজিরাও দ্বিতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হেরে যায়। কোন যুদ্ধে? ব্যাটেল অফ খাড়কি। ব্যাটেল অফ খাড়কি, এই যুদ্ধে কিন্তু বাজিরাও দ্বিতীয় হেরে যান এবং এখানেই মারাঠা সাম্রাজ্যের পতন হয়। এরপর দেখো নিচের মধ্যে কে ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয় ছিলেন? আলফানো ডি আলবুরাক, ফ্রান্সিসকো ডি আলমেডা, লোপো নাকি ডুয়ার্ট ডি মেনজেস? তো মনে রাখবে যে পর্তুগিজদের প্রথম ভাইসরয় কে ছিলেন, এখনই তোমাদেরকে বললাম, সেটা হচ্ছে ফ্রান্সিস ডি আলমেডা। ঠিক আছে, কিন্তু যদি বলা হয় ভারতবর্ষে পর্তুগিজদের প্রকৃত সংস্থাপককে, প্রকৃত সংস্থাপক হচ্ছে আলফানো ডি আলবুকার্ক। ঠিক আছে, বাস্তবিক সংস্থাপক। ঠিক আছে, বাস্তবিক সংস্থাপক, এটা কিন্তু মনে রাখো। কিন্তু ভারতের পর্তুগিজের প্রথম ভাইসরয় কে ছিল? ফ্রান্সিস ডি আলমেডা এবং এনারই কি ছিল? ব্লু স্টার পলিসি। ব্লু স্টার
পলিসি। ঠিক আছে, নেক্সট দেখো, তার আগে দেখো ভারতে কারা কারা এসেছিল। ফার্স্ট এসেছিল কারা? পর্তুগিজরা। ফার্স্ট এসেছিল পর্তুগালি বা পর্তুগিজরা। ঠিক আছে, সেকেন্ড এসেছিল ডাচ, যেটা বর্তমানে হল্যান্ড নামে পরিচিত। ঠিক আছে, 3 নম্বরে এসেছিল ব্রিটিশরা। 4 নম্বরে এসেছিল কারা? ড্যানিশ, ডেনমার্ক থেকে। এবং লাস্ট এসেছিল ফ্রান্স থেকে। কিন্তু সবথেকে বেশি দিন যদি বলা হয় ভারতবর্ষে কারা ছিল, তারা হচ্ছে পর্তুগাল। তারা 1498 আসে এবং 1961 সালে কিন্তু ভারত ছেড়ে যান। ঠিক আছে, তো সবথেকে বেশি সময় কারা ভারতবর্ষে ছিল? পর্তুগিজরা। এরপর দেখো হুগলি নদীর তীরে বাংলার প্রথম ইংরেজি কারখানা কোথায় স্থাপন হয়? এই কত সালে স্থাপিত হয়? 1671, 1661, 1641 নাকি 1651? তো উত্তরটা হচ্ছে 1651। ঠিক আছে, 1651। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কাকে ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত করা হয়? ক্যানিংকে, ওয়েভেলকে, ইরউইনকে নাকি মায়োকে? তো মনে রাখবে ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় করা হয়েছিল কাকে? ক্যানিংকে। কাকে করা হয়েছিল? ক্যানিংকে। 1857 যে ক্রান্তি হয়েছিল, ঠিক আছে, সেই ক্রান্তির পরে ভারতের উপর যে শাসন ক্ষমতা সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সরে গিয়ে কার কাছে যায়? সেটা কুইনের কাছে যায়। এবং তখন থেকে শুরু হয় ভাইসরয়ের প্রথা। এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? ক্যানিং। ক্যানিং ছিলেন প্রথম ভাইসরয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ডক্টরাইন অফ ল্যাপসে বা সত্যবিলোপ নীতি কে দিয়েছিলেন? কর্নওয়ালিস, বেন্টিং, ডালহৌজি নাকি ক্যানিং? তো মনে রাখবে ডক্টরাইন অফ ল্যাপসে এটা দিয়েছিলেন কে? ডালহৌসি, 1848 সময়। ঠিক আছে, ডালহৌসি দিয়েছিলেন। এই ডালহৌসি আবার ভারতবর্ষকে রেল ব্যবস্থা এবং টেলিগ্রাফ কিন্তু দিয়েছিলেন। এরপর তোমাদের মনে প্রশ্ন আসবে যে ডক্টরাইন অফ ল্যাপসেটা কী? অর্থাৎ এটার অর্থ হচ্ছে এই যে ভারতের কোনো রাজার যদি পুত্র সন্তান না থাকে নিজের, তাহলে সেই রাজ্যটা অটোমেটিক্যালি ইংরেজদের হয়ে যাবে। তাছাড়া যদি কোনো রাজ্যে সুশাসন না থাকে সেক্ষেত্রেও সেই রাজ্যের রাজত্ব কিন্তু ইংরেজদের কাছে চলে যাবে। ঠিক আছে, এটাই ছিল ডক্টরাইন অফ লেপসে। এবং এই ডক্টরাইন অফ লেপসের এটা উইথড্র কে করেছিল? এটার উইথড্র করেছিল 1859 সালে। ঠিক আছে, 1859 সালে ক্যানিং কিন্তু এটাকে উইথড্র করে নিয়েছিল, এটাকে বন্ধ করেছিল। কারণ কি? এই ডক্টরাইন অফ লেপসের কারণে 1857 যে যুদ্ধ, যে ক্রান্তি, সেটা কিন্তু হয়েছিল। কারণ কি? এটার ফলে বিভিন্ন রাজারা তাদের রাজত্ব হারিয়ে ফেলছিলেন। তার ফলে প্রত্যেকেই কিন্তু নিজের ব্যক্তিগত কারণেও এই 1857 ক্রান্তিতে যুক্ত হয়েছিলেন। এই ডক্টরাইন অফ লেপসে প্রথম যদি বলা হয় কোথায় অ্যাপ্লাই করা হয়েছিল, সেটা হচ্ছে সাতারা। কোথায়? সাতারা। সাতারাতে ফার্স্ট অ্যাপ্লাই করা হয় 1848। ঠিক আছে, নেক্সট হয়েছিল কোথায়? সম্বলপুর। সম্বলপুরে 1854। আর নাগপুর এবং ঝাঁসি 1854। নাগপুর এবং ঝাঁসি 1854। কারণ কি? এই ঝাঁসির কারণেই 1857 যে যুদ্ধটা, যে ক্রান্তিটা, সেটা একটা বিশাল রূপ পেয়েছিল। ঠিক আছে, এবং অবধকে মনে রাখবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এটা প্রশ্নতে আসে, অবধকে ডক্টরাইন অফ লেপসের মাধ্যমে হড়প করে নেওয়া হয় কখন? 1856 সালে। ঠিক আছে, কাকে? অবধ। পরবর্তী প্রশ্ন দেখো, বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1771, 1781, 1801 নাকি 1791? তো বেনারসের যে হিন্দু কলেজ এটি স্থাপনা হয়েছিল 1791। ঠিক আছে, কিসের জন্য করা হয়েছিল? আমাদের যে সংস্কৃত সাহিত্য তাকে এনকারেজ করার জন্য। এনকারেজ দ্য স্টাডি অফ এনসিয়েন্ট সংস্কৃত। ঠিক আছে, সংস্কৃতকে পড়ার জন্য যে এনকারেজ, তার জন্যই কিন্তু বেনারস হিন্দু কলেজ স্থাপনা করা হয়েছিল। এরপর দেখো এটা কে করেছিল? কর্নওয়ালিস। কর্নওয়ালিসের সময় হয়েছিল। এবং এটার প্রপোজাল দিয়েছিল কে? জোনাথন ডানকান। ঠিক আছে, জোনাথন ডানকান, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, গ্রেট ভিক্টোরিয়ান ডেজার্ট বা গ্রেট ভিক্টোরিয়ান মরুভূমি নিচের কোন দেশে অবস্থিত? সাউথ আফ্রিকা, সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া নাকি চায়না? তো মনে রাখবে গ্রেট ভিক্টোরিয়ান মরুভূমি, গ্রেট ভিক্টোরিয়ান মরুভূমি এটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়াতে অবস্থিত। ঠিক আছে, কোথায়? অস্ট্রেলিয়াতে অবস্থিত। এবং এই অস্ট্রেলিয়ার আরও কিছু গুরুত্বপূর্ণ মরুভূমি আছে,
যেমন হচ্ছে কি গিসবন ডেজার্ট, কিছু গুরুত্বপূর্ণ যেমন গিসবন ডেজার্ট। তাছাড়া আর কি গ্রেট স্যান্ডি ডেজার্ট, গ্রেট স্যান্ডি ডেজার্ট। নেক্সট কি আছে সিম্পসন ডেজার্ট, সিম্পসন ডেজার্ট মরুভূমি, অস্ট্রেলিয়ার এই তিনটা গুরুত্বপূর্ণ মরুভূমি। এরপর যদি তোমরা অস্ট্রেলিয়ার ম্যাপটা দেখো, ঠিক এরকম জায়গায় একটা নদী আছে, তাকে বলা হয় মুরারি ডার্লিং নদী, ঠিক আছে, মুরারি ডার্লিং নদী। এবং এই নদীর ভূমিকে বা মাটিকে বলা হয় রেভিরেনা। কি বলা হয় রেভিরেনা, ঠিক আছে, মনে থাকবে। নেক্সট প্রশ্ন দেখো, মাউন্ট সেন্ট হেলেন্স একটি সক্রিয় স্ট্র্যাটো আগ্নেয়গিরি, নিম্নলিখিত কোন দেশে অবস্থিত? জাপান, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, চিলি নাকি ইটালি? তো সেন্ট হেলেন্স এই যে ভলক্যানোটা বা এই যে আগ্নেয়গিরিটি, এটি অবস্থিত কোথায়? ইউনাইটেড স্টেটের ওয়াশিংটন ডিসিতে, ওয়াশিংটনে অবস্থিত, ঠিক আছে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ওয়াশিংটনে অবস্থিত হচ্ছে আগ্নেয়গিরিটি মাউন্ট সেন্ট হেলেন্স, ঠিক আছে। ভারতের যদি বলা হয় একটি আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ভারতের হচ্ছে ব্যারেন দ্বীপ, একমাত্র অ্যাক্টিভ, ঠিক আছে, ব্যারেন দ্বীপ কোথায়? আন্দামান নিকোবরের একমাত্র অ্যাক্টিভ ভলক্যানো ভারতের। এবং ইন্দোনেশিয়ার, মনে রাখবে ভলক্যানোর দিক থেকে ইন্দোনেশিয়া খুব গুরুত্বপূর্ণ। এইখানে প্রায় 130টা কিন্তু ভলক্যানো আছে। তার মধ্যে মোস্ট অ্যাক্টিভ ভলক্যানোর কথা যদি বলা হয়, সেটা হচ্ছে কি মাউন্ট মেরাপি এবং কেলুট, ঠিক আছে। এই মাউন্ট মেরাপি প্রায় 80 বারের বেশি কিন্তু এরাপ্ট হয়ে গেছে, অর্থাৎ বাইরে বেরিয়ে এসছে লাভা, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কি মেসেটা মালভূমি কোন দেশে অবস্থিত? মেসেটা মালভূমি কোন দেশে অবস্থিত? তুর্কি, ইথিওপিয়া, স্পেন নাকি ইরান? তো মনে রাখবে মেসেটা মালভূমি কোথায় অবস্থিত? তুর্কি, ইথিওপিয়া, স্পেন নাকি ইরান? তো এটা অবস্থিত হচ্ছে স্পেনে, ঠিক আছে। কোথায়? স্পেনে অবস্থিত। তো এরপর যদি তোমরা ইউরোপের ম্যাপটা দেখো, ঠিক এরকমভাবে অবস্থায় হচ্ছে, এখানে হচ্ছে পর্তুগাল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফ্রান্স, আর এটা হচ্ছে স্পেন, ঠিক আছে। এই স্পেনের যে মালভূমি তাকে বলা হচ্ছে কি মেসেটা মালভূমি। আইবেরিয়ান যে প্রায়দ্বীপ, এই যে এইখানটা আইবেরিয়ান যে প্রায়দ্বীপ এখানে অবস্থিত, ঠিক আছে। এবং এখানে একটা পর্বত রয়েছে, সেটাকে বলা হচ্ছে চেরিনিজ পর্বত, যেটা ফ্রান্স এবং স্পেনকে আলাদা করে, এটাও কিন্তু মনে রেখো। নেক্সট, ব্ল্যাক ফরেস্টের বৃহৎ বনভূমি পর্বতশ্রেণী কোথায় পাওয়া যায়? ব্রাজিল, সাউথ আফ্রিকা, জার্মানি নাকি বেলজিয়াম? তো মনে রাখবে যে বৃহৎ যে ব্ল্যাক ফরেস্ট এটা পাওয়া যায় তোমার জার্মানিতে পাওয়া যায়, ঠিক আছে। কোথায় অবস্থিত? জার্মানি এবং ফ্রান্স এই দুটার বর্ডারে, জার্মানি এবং ফ্রান্সের বর্ডারে অবস্থিত হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, এটা কিন্তু মনে রাখবে। এরপর আরও একটা জিনিস মনে রাখবে, ইউকে তার নিচে হচ্ছে ফ্রান্স, এই দুটাকে যুক্ত করছে কোন সন্ধি? ডোভার স্ট্রেট বা ডোভার জলসন্ধি। এবং এখানের যে চ্যানেলটা রয়েছে এটাকে বলা হচ্ছে গ্রেট ইংলিশ চ্যানেল। এই ইংলিশ চ্যানেলকে সাঁতার কেটে পার করেছে কে? ভারতের একমাত্র প্রথম কে করেছিল? সেটা হচ্ছে মিহির সেন প্রথম ইংলিশ চ্যানেলকে ভারতীয় হিসাবে সাঁতার কেটে পার করেছিলেন। এরপর দেখো পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি? মাজুলি আইল্যান্ড, শ্রীরঙ্গম আইল্যান্ড, অগত্য আইল্যান্ড নাকি ভবানী আইল্যান্ড? তো পৃথিবীর বৃহত্তম নদীবদ্বীপ বা নদীদ্বীপ হচ্ছে কি মাজুলি আইল্যান্ড। কোন রাজ্যে অবস্থিত? ভারতবর্ষের আসামে অবস্থিত হচ্ছে মাজুলি আইল্যান্ড। কোন নদীর উপর গড়ে উঠেছে? ব্রহ্মপুত্র নদীর উপর গড়ে উঠেছে, ঠিক আছে, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন উপজাতি যাযাবর ধর্ম পালন করে? বোরো, মাসাই, পিগমিস নাকি এস্কিনো? তো মনে রাখবে যে পিগমিস এই যে জাতিটা আছে, এই যে উপজাতিটা আছে, ঠিক আছে, ট্রাইবরা আছে, এরা কিন্তু যাযাবর ধর্ম পালন করে। এরা কোথাকার? আফ্রিকান। কোন কন্টিনেন্টের? আফ্রিকা, ঠিক আছে,
আফ্রিকা কন্টিনেন্টের। এরা কিন্তু যাযাবর উপজাতি বা যাযাবর ধর্ম পালন করে। এরপর দেখো মাসাই, একটা ছিল কি মাসাই, এটা হচ্ছে কোথাকার কেনিয়া, কেনিয়া কেনিয়া এবং তানজানিয়া, তানজানিয়াতে কিন্তু এই উপজাতি দেখতে পাওয়া যায়। আরেকটা ছিল বোরো, এটা হচ্ছে আমাদের আসামে দেখতে পাওয়া যায়। বর্তমানে এরা কিন্তু আসামকে দুভাগে ভাগ করে একটা বড় ক্ষেত্র কিন্তু বানাতে চাইছে। আরেকটা কি ছিল এস্কিমো, এস্কিমোটা কোথাকার, এটা হচ্ছে সাইবেরিয়া, সাইবেরিয়ার একটা জনজাতি, সাইবেরিয়া বা যেটাকে বলা হচ্ছে রাশিয়ার একটা জনজাতি। তাছাড়া ইউনাইটেড স্টেটের যে আলাস্কা সেখানেও কিন্তু দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, ভেদা নিচের কোন দেশের উপজাতি, মালদ্বীপস, মায়ানমার, শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ? তো মনে রাখবে এই যে ভেদা যে জনজাতিটা এটা হচ্ছে শ্রীলঙ্কার একটি গুরুত্বপূর্ণ জনজাতি, ঠিক আছে। এরপর দেখো মালদ্বীপসের, মালদ্বীপসের যারা জনজাতি তাদের বলা হয় সিংহলি। কারণ কি, তারা মানে যে এই যে জনজাতিটা এটা কিন্তু শ্রীলঙ্কা থেকে তাদের কাছে এসেছে। তাছাড়া মায়ানমারের কিছু গুরুত্বপূর্ণ জনজাতি আছে। মায়ানমারের কি কি আছে, একটা আছে কচিন, বোমার, বামার, আর একটা আছে মন, ঠিক আছে। এবং বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জনজাতি, সেটা হচ্ছে তোমরাও এটাও নোট করে নিও, বাংলাদেশের হচ্ছে কি খুমি, বাংলাদেশের হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জনজাতি, সেটা হচ্ছে খুমি। পরবর্তী প্রশ্ন দেখো, কোন টিউবটি কিডনি থেকে মূত্রথলিতে প্রস্রাব বহন করে, অর্থাৎ ইউরিনকে বহন করে? ইউরেটার, ইউরেথ্রা, অ্যাওর্টা নাকি স্পিংটার? তো মনে রাখবে যে আমাদের যে কিডনি, সেই কিডনিতে যে টিউবটি মূত্রথলিতে প্রস্রাবকে বহন করে তাকে বলা হচ্ছে ইউরেটার, তাকে কি বলা হচ্ছে ইউরেটার। এবং এটি প্রায় 10 থেকে 12 ইঞ্চি কিন্তু লম্বা হয়, ঠিক আছে। আর আমাদের দুটো ইউরেটার অবস্থান করে, একটা কি করে, একটা কিডনি, দুটো কিন্তু কিডনির সাথে যুক্ত থাকে, ঠিক আছে। আর ইউরেথ্রা কি করে, ইউরেথ্রা ইউরিনকে শরীর থেকে বাইরে বার করে দেয়। এবং এই যে অ্যাওর্টা যাকে বলা হচ্ছে মহাধমনী, সেটা কি করে, রক্তকে হার্ট থেকে সার্কুলেটরি সিস্টেমে বহন করে, ঠিক আছে। ক্যারিজ ব্লাড ফ্রম হার্ট, ফ্রম হার্ট অর্থাৎ কি হৃদয় থেকে রক্তটা নেয় হার্ট থেকে, এবং সেটা আমাদের যে শরীরের যে সার্কুলেটরি সিস্টেম তার মধ্যে কিন্তু ছড়িয়ে দেয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট রোগ, এডস, স্মলপক্স, র্যাবিজ নাকি কালাজার? তো তোমরা প্রথমে জেনে নাও যে প্রোটোজোয়া ঘটিত রোগগুলি কি কি আছে। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে পায়রিয়া, কি আছে পায়রিয়া। তাছাড়া কি আছে কালাজার, কালাজার। 3 নম্বরে কি আছে ম্যালেরিয়া। তাছাড়া আর কি আছে ডায়রিয়া, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি প্রোটোজোয়া ঘটিত রোগ। তার মধ্যে এখানে কি বলা হয়েছে, কোনটা আছে তাহলে কালাজার হচ্ছে অ্যান্সার। এই কালাজার কোন প্রোটোজোয়া থেকে হয়, লিসমেনিয়া নামক প্রোটোজোয়া থেকে, লিসমেনিয়া নামক প্রোটোজোয়া। এবং এই রোগটি বাহক করে যে বহন করে সেটা হচ্ছে স্যান্ড ফ্লাই, সেটাকে বলা হচ্ছে স্যান্ড ফ্লাই, এটা কিন্তু নোট করে নিও, ঠিক আছে। এরপর দেখো এডস, ঠিক আছে। এডস, এডস একটা ভাইরাস গঠিত রোগ। কোন ভাইরাসের ফলে হয়, HIV, হিউম্যান ডেফিসিয়েন্সি ভাইরাস, ঠিক আছে। আর এডস হচ্ছে কি অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এটাও কিন্তু একটা ফুল ফর্ম মনে রেখো, ঠিক আছে। স্মল পক্স কিসের থেকে হয়, বেরিওয়ালা নামক ভাইরাস থেকে, বেরিওয়ালা, বেরিওয়ালা নামক ভাইরাস থেকে। আর র্যাবিজ, র্যাবিজ হচ্ছে রেহেবডো নামক একটা ভাইরাস থেকে, যেটা কুকুরের মধ্যে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো যেটা আছে সেটা হচ্ছে কি মানুষের লালায় ড্যাশ নামক একটি এনজাইম থাকে যা স্টার্চকে ভেঙে সুগারে পরিণত করে, লাইপেজ, অ্যামাইলেজ, পেপটিডেজ নাকি প্রোটিজ? তো মনে রাখবে যেটা আমাদের লালায় আমরা যখন খাবার গ্রহণ করি, যে কার্বোহাইড্রেট যখন আমরা খাবার খাই আমরা সেটা প্রথমে কি করি মুখের মধ্যে দিই, সেখানে আমাদের যে লালা তার লালার সাথে খাবারটা মিশে যায়। তো সেখানে আমাদের এক ধরনের একটা এনজাইম থাকে যেটা কি করে
স্টার্চকে, কার্বোহাইড্রেট যে স্টার্চ তাকে ভেঙে কি করে সুগারে পরিণত করে, গ্লুকোজে পরিণত করে, সেটা কি, সেটা হচ্ছে অ্যামাইলেজ, সেটা হচ্ছে অ্যামাইলেজ। এবং এই যে লাইপেজ, এটা কি করে, লাইপেজ করে ফ্যাটটাকে ব্রেকডাউন করে, আমাদের যে ফ্যাট থাকে সেই ফ্যাটটাকে ভেঙে ফেলে, সেটাকে হচ্ছে লাইপেজ। এবং প্রোটেজ, এটা কি করে, প্রোটিনটাকে ভেঙে ফেলে, ঠিক আছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট কটা তোমরা মনে রেখো। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন শব্দটি মানুষের হৃদয়ের শরীরবৃত্তীয় সাথে যুক্ত, অর্থাৎ কোন যে এখানে কোন যে শব্দটি, সেই শব্দটি কোনটি যেটা আমাদের যে অ্যানাটমি, হার্টের যে অ্যানাটমি তার সাথে যুক্ত, সেরিব্লাম, অ্যাওর্টা, সেরিব্রাম নাকি মেডুলা। তো মনে রাখবে আমাদের হার্টের সাথে যুক্ত হচ্ছে অ্যাওর্টা বা মহাধমনী, ঠিক আছে। এরপর দেখো সেরিব্লাম, এই সেরিব্লামের অপর একটি নাম হচ্ছে লিটিল ব্রেন, কি, লিটিল ব্রেন, ঠিক আছে। এটা কি করে, আমাদের যে মুভমেন্ট, ঠিক আছে, তাছাড়া আমাদের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটাকে কন্ট্রোল করে সেরিব্লাম, এটা হচ্ছে আমাদের মস্তিষ্কে অবস্থিত, ঠিক আছে। আর মেডুলা কি করে, স্পাইনাল কর্ডের মাধ্যমে, মেডুলা কি করে, স্পাইনাল কর্ডের মাধ্যমে আমাদের যে শরীর তাতে কি করে বিভিন্ন রকমের যে সিগন্যালগুলোকে ট্রান্সমিট করে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায়, যার কারণে আমাদের যে হার্টবিট বা রেসপিরেশন সেটা কিন্তু চলছে, ঠিক আছে। এবং সেরিব্রাম এর কিন্তু চারটা লোবস থাকে, চারটা লোবস, ঠিক আছে, চারটা ভাগ গুরুত্বপূর্ণ, কি কি, একটা থাকে তোমার ফ্রন্টাল, একটা হচ্ছে ফ্রন্টাল, আরেকটা হচ্ছে কি পেরাইটাল, আরেকটা হচ্ছে কি টেম্পোরাল, আরেকটা হচ্ছে তোমার অক্সিপিটাল। এই চারটা লোবস, তাহলে এই চারটা লোবস কার থাকে, সেরিব্রাম বা মস্তিষ্কের মধ্যে আমাদের থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি শরীরে আয়োডিনের ঘাটতির লক্ষণ, সাডেন ওয়েট লস, হঠাৎ করে আমাদের ওজন কমে যাওয়া, নাকি কনভালশন হচ্ছে অর্থাৎ খিচুড়ি, নাকি সোয়েলিং অফ থাইরয়েড গ্ল্যান্ড, নাকি থাইরয়েড গ্ল্যান্ডের ফুলে যাওয়া, নাকি নাইট ব্লাইন্ডনেস, নাকি রাত্রেবেলা দেখতে না পাওয়া। তো মনে রাখবে আয়োডিন আমরা কিসের মাধ্যমে পেয়ে থাকি, নুনের মধ্যে। তার জন্য দেখবে আমরা যখন নুন কিনি তখন দেখতে বলে যে সেটা আয়োডাইজড সল্ট কিনা, অর্থাৎ সেখানে আয়োডিনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তো সেই আয়োডিনের যদি ঘাটতি হয় তাহলে আমাদের শরীরে কোন রোগের লক্ষণ দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কি সোয়েলিং অফ থাইরয়েড গ্ল্যান্ড, হঠাৎ করে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড, সেই থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যাওয়া, যার ফলে কি হয়, আমাদের যে থাইরয়েড তার যদি আমাদের শরীরে আয়োডিনের অভাব হয় তার ফলে কী হবে, আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড সেটা হঠাৎ করে অনেক বৃদ্ধি পেতে থাকবে, এবং যার ফলে যে রোগটা হয় সেটাকে আমরা কি বলি, গয়টার, সেটাকে বলা হচ্ছে গয়টার, ঠিক আছে। এবং এই যে রাতের বেলা যেটা দেখতে না পায়, নাইট ব্লাইন্ডনেস, ঠিক আছে, নাইট ব্লাইন্ডনেস কিসের প্রভাবে হয়, ভিটামিন এর অভাবে, ঠিক আছে, ভিটামিন এর অভাবে হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি জলে দ্রবণীয়, ঠিক আছে, কোনটি জলে দ্রবণীয়। মনে রাখবে আমাদের যে ভিটামিনগুলো আছে তার মধ্যে কিছুগুলো জলে দ্রবণীয়, কিছুগুলো লিপিডে দ্রবণীয়। তো এখানে প্রশ্ন এসছে নিচের কোনটি জলে দ্রবণীয়, ভিটামিন ডি, সি, এ নাকি কে। তো ভিটামিন সি এটা কিন্তু জলে দ্রবণীয়। আরেকটা ভিটামিন সিকে নিয়ে মনে রাখবে, ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে কিন্তু স্টোর করে রাখা যায় না, কারণ এই ভিটামিন সিটা আমাদের ইউরিনের মাধ্যমে বা ঘামের মাধ্যমে কিন্তু শরীর থেকে বেরিয়ে যায়। এরপর যে কোন ভিটামিনটা জলে দ্রবণীয় আর কোন ভিটামিনটা লিপিডে দ্রবণীয় সেটা মনে রাখার জন্য তোমাদের একটা শর্ট ট্রিক আছে, সেটা হচ্ছে কি বাচ্চু, ঠিক আছে, বাচ্চু জল থেকে এদিকে আয়, ঠিক আছে। তো বাচ্চু মানে ভিটামিন বি, বাচ্চুর ভিটামিন বি, আর সি মানে ভিটামিন সি, ঠিক আছে, জল থেকে, অর্থাৎ এখানে হচ্ছে এগুলো হচ্ছে কি সবে জলে দ্রবণীয়, এবং এ ই ডি কে এদিকে, এই চারটাই কিন্তু লিপিডে দ্রবণীয়, ঠিক আছে, লিপিডে মনে থাকবে। তাহলে শর্ট ট্রিকটা কি, শর্ট ট্রিকটা হচ্ছে দেখো, তোমরা যখন মনে রাখবে যে কোনটা জলে দ্রবণীয় এবং কোনটা লিপিডে, তো সেখানে একটা শর্ট ট্রিক আছে, সেটা হচ্ছে কি বাচ্চু জল থেকে এদিকে আয়, বাচ্চু BACHU, এখানে বি এবং সি
তাহলে ভিটামিন বি এবং ভিটামিন সি হচ্ছে জল থেকে অর্থাৎ জলে দ্রবণীয়, এবং এদিকে আয় AEDK এদিকে মানে এগুলো হচ্ছে কি লিপিডে। দেখো যেগুলো জলে দ্রবণীয় সেগুলো জলে, বাকিগুলো সব কিন্তু লিপিডে, মনে থাকবে। তারপরে দেখো লেসলাপ্তু কোন রাজ্যের লোকনৃত্য বা ফোক ডান্স? কেরালা, নাগাল্যান্ড, কর্ণাটক নাকি গোয়া? তো দেখো লেসলাপ্তু হচ্ছে নাগাল্যান্ডের একটা ফোক ডান্স। কোথাকার? নাগাল্যান্ডের একটা ফোক ডান্স, ঠিক আছে। এবং অন্যান্য যে ফোক ডান্সগুলো নাগাল্যান্ডের আছে সেটাও গুরুত্বপূর্ণ আছে, যেমন রংবা নাচ, রংমা, জোলিয়াং, ঠিক আছে, জোলিয়াং এবং নুরালিন, ঠিক আছে। এগুলো হচ্ছে নাগাল্যান্ডের কিছু গুরুত্বপূর্ণ ফোক ডান্স। এরপর দেখো আজকে যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলো এই পর্যন্তই ছিল, ঠিক আছে। এগুলো হচ্ছে তার অ্যান্সার কি, যখন তোমরা পিডিএফটা পাবে সেখান থেকে তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারো। তাছাড়া যদি ক্লাসটা করে নাও সেখান থেকে তো তোমাদের কোনো মানে কনফিউশনের ব্যাপার থাকছে না। তাছাড়া আরেকটা কথা বলি, আমরা যখন নেক্সট স্ট্র্যাটেজিকের ক্লাস করব তো সেখানে তোমাদেরকে বিভিন্ন যে আমাদের যে স্টেটগুলো আছে সেই স্টেট অনুযায়ী যে ফোক ডান্স সেগুলো কিন্তু তোমাদেরকে করাবো। তার পরবর্তী যে স্ট্র্যাটেজিকের ক্লাস হবে সেখানে আমরা বিভিন্ন যে ট্রাইব বা জনজাতি সেগুলো নিয়ে কিন্তু ক্লাস করাবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। এখানে তোমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পাবে, যেগুলো আগামী যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, সেটা WBPKP হোক বা MTS, সেখানে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো ক্লাসটা সবাই মন দিয়ে আশা করি করেছো। এবং এই পিডিএফটা পাওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে হবে, যার লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে। ধন্যবাদ, জয় হিন্দ।